রোহিঙ্গাদের বাংলাদেশে পাঠানোর প্রথম পদক্ষেপ নেওয়া হয়েছিল ১৯৭৮ সালে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রেসিডেন্ট থাকাকালীন হঠাৎ করেই মিয়ানমার সেনাবাহিনী আরাকানে একটি অপারেশন পরিচালনা করে, যার নাম দেওয়া হয় অপারেশন ড্রাগন। সেনাবাহিনী সেই অপারেশনে প্রায় ৫ লাখেরও বেশি রোহিঙ্গা মুসলমান মিয়ানমার থেকে জীবন বাঁচাতে বাংলাদেশে চলে এসেছিল। প্রেসিডেন্ট জিয়াউর রহমান তাৎক্ষণিক মিয়ানমার প্রেসিডেন্টকে রোহিঙ্গাদের ফেরত নেওয়ার দাবি জানান। উত্তরে মিয়ানমার সরকার রোহিঙ্গাদের বাংলাদেশি নাগরিক দাবি করে তাদেরকে ফেরত নিতে অস্বীকৃতি জানালে জিয়াউর রহমান হুমকি দিয়ে মিয়ানমার সরকারকে বলেছিলেন, অনতিবিলম্বে রোহিঙ্গাদের ফেরত না নিলে মিয়ানমার থেকে আসার সকল রোহিঙ্গা মুসলমানদেরকে প্রশিক্ষণ দিয়ে অস্ত্রসহ আবারও মিয়ানমারে পাঠানো হবে। তারপর তারাই সিদ্ধান্ত নেবে রোহিঙ্গারা আরাকানে থাকবে নাকি বাংলাদেশে। বাংলাদেশ সরকারের এমন সিদ্ধান্তের পর সীমান্তে উত্তেজনা দেখা দেয়। মিয়ানমার এবং বাংলাদেশ দুই পক্ষ থেকে সীমান্তে সেনা মোতায়েন করলে যুদ্ধের আশঙ্কা তৈরি হয়। মিয়ানমার বাংলাদেশ সীমান্ত থেকে আমাদের সেনাবাহিনী সরিয়ে নেওয়ার দাবি করলেও বাংলাদেশ তা মানেনি। বাংলাদেশের পক্ষ থেকে অনড় অবস্থানে থাকলে মিয়ানমার সরকার যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের মাধ্যমে সেনা সরিয়ে নেওয়ার জন্য বাংলাদেশকে প্রস্তাব দেয়। পশ্চিমা দুই শক্তিশালী রাষ্ট্রের মধ্যস্থতায় রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত নেওয়ার শর্তে সীমান্ত থেকে সেনা ফিরিয়ে আনতে রাজি হয় বাংলাদেশ সরকার। তারপরই জিয়াউর রহমানের বলিষ্ঠ সেই ভূমিকায় রোহিঙ্গারা আবারও আরাকানে ফিরে যেতে সমর্থ হয়। ১৯৯২ সালে রোহিঙ্গাদের আবারও বাংলাদেশে পাঠানোর লক্ষ্যে মিয়ানমার সেনাবাহিনী টেকনাফ বিডিআর ক্যাম্পে হামলা করে। এতে একজন বিডিআর সদস্য নিহত হলেও আতর্কিত সেই হামলার সাথে সাথে বিডিআর পাল্টা হামলা চালালে ১২ জন মিয়ানমারের সেনা নিহত হয়। সেই হামলার পর মিয়ানমার সেনাবাহিনীর লাশ রেখেই পালিয়ে গিয়েছিল বিডিআর, তাদের লাশ বাংলাদেশে নিয়ে এসেছিল। এখানেই শেষ নয়, তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশে মিয়ানমার সীমান্তে ৮২,০০০ সেনা সমাবেশ ও ভারী অস্ত্র মোতায়েন করে বাংলাদেশ সেনাবাহিনী, যা বাংলাদেশের ইতিহাসে প্রথম কোনো দেশের সীমান্তে সর্বোচ্চ সংখ্যক সেনা মোতায়েনের ঘটনা। পাল্টা জবাবে মিয়ানমার ১ লাখ সেনা মোতায়েন করে, কিন্তু একই সময়ে মিয়ানমারের কাচিনদের সাথে ভয়ানক যুদ্ধ বেঁধে যায় তাদের সেনাবাহিনীর। ফলে প্রচণ্ড চাপে পড়ে মিয়ানমার। তারা দূত মারফত সীমান্ত থেকে বাংলাদেশকে সেনাবাহিনী সরাতে অনুরোধ করে, কিন্তু বাংলাদেশ তাদের কথায় কোনো পাত্তাই দেয়নি। একদিকে নিজ দেশে কোচিন বিদ্রোহীদের ভয়ানক হামলা, অন্যদিকে বাংলাদেশ সীমান্ত থেকে সেনা না সরাতে পারা, উভয় সংকটে পড়ে মিয়ানমার। সবশেষ চীন সফরে যায় মিয়ানমার প্রেসিডেন্ট। চীনা প্রেসিডেন্টকে অনুরোধ করেন যে বাংলাদেশ যেন তাদের বিশাল বাহিনী ও ভারী অস্ত্র সরিয়ে নেয়। মিয়ানমারের শঙ্কা ছিল বাংলাদেশ যে কোনো সময় আরাকান দখল করে নিতে পারে, যে কারণে চীন সরকারের অব্যাহত অনুরোধের কারণে প্রায় ৯৩ দিন পর মিয়ানমার সীমান্ত থেকে সেনা সরিয়ে আনে খালেদা জিয়ার সরকার। ১৯৭৮ কিংবা ১৯৯২ সালের পর দীর্ঘ সময় মিয়ানমার রোহিঙ্গাদের বাংলাদেশে পাঠানোর সাহস দেখায়নি, কিন্তু ২০১৬ সালে আবারও সেই চেষ্টা চালিয়ে সফল হয় মিয়ানমার সরকার। প্রায় ১০ লাখ রোহিঙ্গাদের বাংলাদেশে আসতে বাধ্য করে তাদের সন্ত্রাসী বাহিনীগুলো। রোহিঙ্গাদের মূল দলটি ২০১৬ থেকে ১৭ সালের মধ্যে আসলেও এর শুরুটা হয়েছিল ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর। ২০০৯ সালের পিলখানা হত্যাকাণ্ডের ১ মাস পর প্রতিষ্ঠা করা হয় ইউনাইটেড লীগ অফ আরাকানের সশস্ত্র সংগঠন আরাকান আর্মি, যারা মূলত বৌদ্ধ ধর্মাবলম্বী মগ জাতির সশস্ত্র জঙ্গি গোষ্ঠী। তাদের উদ্দেশ্য ছিল মুসলিম রোহিঙ্গাদের আরাকান রাজ্য থেকে চিরতরে উৎখাত করা, কারণ আরাকান আর্মির জন্য স্বাধীন আরাকান রাজ্য প্রতিষ্ঠার বাধা ছিল দুটি, একটি বার্মিজ সরকার, আরেকটি আরাকানের সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠী রোহিঙ্গারা। রোহিঙ্গাদের প্রশ্নে আরাকান আর্মি এবং কেন্দ্রীয় সরকারের অবস্থান ছিল অভিন্ন, যে কারণে রোহিঙ্গা নিধনে আরাকান আর্মিকে অস্ত্রশস্ত্র দিয়ে সহায়তা করতে থাকে বার্মিজ সরকার। মুসলিম নিধনে এই দুই পক্ষের সাথে নতুন করে যুক্ত হয় ভারত। মূলত ২০০৯ সালের এপ্রিলে ভারতের সহযোগিতায় আরাকান আর্মি শক্তিশালীভাবে আত্মপ্রকাশের সুযোগ পায়। ভারত কেন আরাকান আর্মির সাথে যুক্ত হলো সেটা জানা অত্যন্ত জরুরি। বাংলাদেশের সাথে ভারত ছাড়া আমাদের একমাত্র স্থল সীমান্ত রয়েছে মিয়ানমারের। বাংলাদেশ সীমান্তের ওপারে যদি মুসলমানেরা থাকে তাহলে বাংলাদেশের জন্য এটা বাড়তি সুবিধা, যে কারণে ভারত চেয়েছে সীমান্তের ওপারে এমন একটি পক্ষ থাকুক যাদের বাংলাদেশের সাথে বৈরী একটা সম্পর্ক থাকবে। যে কারণে পিলখানা হত্যাকাণ্ডের মাধ্যমে সীমান্তে বিডিআরের মেরুদণ্ড ভেঙে দেওয়ার পর শক্তিশালী করা হয় আরাকান আর্মিকে। আরাকান আর্মি মিয়ানমারের জঙ্গি সংগঠন হলেও তারা ভারতের অস্ত্র, অর্থ এবং প্রশিক্ষণ পেয়ে থাকে। ভারতের উদ্দেশ্য মিয়ানমার এবং ভারতের মাঝে তাদের পছন্দের একটা রাজ্য থাকুক, যেখানে দুই দেশকে অস্থির রাখা যাবে। যে কারণে মিয়ানমার সরকারের বিরুদ্ধে যুদ্ধ করলেও ভারতের সাথে আরাকান আর্মির সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ। ভারতীয় সহায়তায় ২০০৯ সালে আরাকান আর্মির প্রতিষ্ঠা লাভের পর রোহিঙ্গাদের উপর পৈশাচিক নির্যাতনের শুরুটা হয় ২০১২ সালে। আগের ধারাবাহিকতায় রোহিঙ্গা মুসলমানদের সাথে সুকৌশলে দাঙ্গা বাঁধানো হয়, চলে নির্বিচারে হত্যাযজ্ঞ।
আগের মতোই রোহিঙ্গারা জীবন বাঁচাতে ছুটে আসে নাফ নদীর তীরে, কিন্তু এবারের চিত্র ভিন্ন। বাংলাদেশের পক্ষ থেকে মিয়ানমার সরকারকে চাপ না দিয়ে উল্টো আওয়ামী লীগ সরকারের বেশ কয়েকজন এমপি মন্ত্রী সংসদে দাঁড়িয়ে রোহিঙ্গাদের বিরুদ্ধে বিষোদগার শুরু করেন। It is up to their government, so you should put pressure or you should talk to the Myanmar government, not to Bangladesh. It is not the Bangladesh people's responsibility, right? আওয়ামী লীগের রোহিঙ্গা বিদ্বেষী এরকম বক্তব্যের পর আশ্রয়প্রার্থী রোহিঙ্গাদের নৌকাগুলোকে আবারও মৃত্যুর মুখে ঠেলে দেয় বাংলাদেশ সরকার। এভাবেই 4 বছর ধরে চলেছে রোহিঙ্গা নিধন, কিন্তু বাংলাদেশ সরকারের পক্ষ থেকে মিয়ানমার সরকারের নিকট কোনো প্রতিবাদ জানানো হয়নি। মিয়ানমার সরকার বুঝে যায় ওপারের দেশটিতে এখন আর জিয়াউর রহমান কিংবা খালেদা জিয়ার মতো সরকার নেই, অতএব এটাই তাদের জন্য আদর্শ সময়। 2012 সাল থেকে রোহিঙ্গাদের উপর নির্যাতন শুরু করে 2016 পর্যন্ত গণহত্যার চূড়ান্ত রূপ দেয়া হয়। রোহিঙ্গা মুসলমানদের উপর এতটা নগ্নভাবে পাশবিক নির্যাতন চালানো হয় যে প্রায় 10 লাখ রোহিঙ্গা মুসলমান বাংলাদেশে আসতে বাধ্য হয়। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহর কাছে মোনাজাত করি, আজিয়া ইউনিট দিয়ে আই ব্যাগুনে মিলি সাম্যর ঈদ যেন ওনারা নিজের বাড়ির জায়গায় ঈদ করিতে পারেন। তবে আপাত দৃষ্টিতে শেখ হাসিনা সরকার রোহিঙ্গাদের বাঁচাতে জায়গা দিয়েছে বলে প্রচার করা হলেও 5 বছর রোহিঙ্গাদের সন্ত্রাসী বলে মৃত্যুর মুখে ঠেলে দেয়া শেখ হাসিনা তাদেরকে জায়গা দেওয়ার মূল কারণ ছিল নোবেল পুরস্কার, যে কারণে মিয়ানমার সরকারের প্রতি এমন কোনো চাপ তৈরি করা হয়নি যার জন্য মিয়ানমার সরকার রোহিঙ্গাদেরকে ফেরত নিতে বাধ্য হবে। ফলশ্রুতিতে রোহিঙ্গাদের স্থায়ী আবাসস্থল হিসেবে রূপ নেয় বাংলাদেশ। এটা আমার ছোট বোনের ওরই কথা। তুমি 16 কোটি মানুষকে ভাত খাওয়াও, তুমি কি আর কয়েক লক্ষ লোককে খাওয়া দিতে পারবো না? আর আমরা কেন পারবো না? তখন আমরা একবেলা খাবো, একবেলা খাবার তাদের দেব। অথচ 2012 সালেই যদি বাংলাদেশ সরকার শক্তভাবে মুসলিম হত্যার প্রতিবাদ করত, তাহলে আগের মতোই মিয়ানমার সরকার পিছু হাঁটতে বাধ্য হতো। সেই সাথে রোহিঙ্গা মুসলিম ভাই বোনদের সম্মান এবং জীবন দুটোই বেঁচে যেত। কিন্তু তা করা হয়নি। এমনকি 10 লাখ রোহিঙ্গাদের প্রবল ইচ্ছা থাকা সত্ত্বেও কার্যকরভাবে তাদেরকে ঘরে ফেরানোর কোনো ব্যবস্থা নেয়নি শেখ হাসিনার সরকার। বাংলাদেশ সরকার চাইলে রোহিঙ্গাদের অস্ত্র এবং ট্রেনিং দিয়ে আরাকানে পাঠিয়ে পুরো অঞ্চলটি মুসলমানদের দখলে নিতে পারত, কিন্তু সেটা করেনি, কারণ ভারত সেটা চায়নি। এভাবে ভারতের পরামর্শে চলে পুরো পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশ সেনাবাহিনীর নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে। বস্তুত পার্বত্য চট্টগ্রামের উপর এখন বাংলাদেশের কোনো নিয়ন্ত্রণ নেই। কিছুটা জেএসএস, কিছুটা ইউপিডিএফ, আর বাকিটা আরাকানের দখলে যাবার পথে। অনেকে বলে থাকেন ইউনূস সরকার কিছুটা ভারতের বিরুদ্ধে দাঁড়ালেও রোহিঙ্গাদের পক্ষে কাজ না করে বরং আরাকান আর্মির পক্ষেই কাজ করেছে তার সরকার। আমরা একটা নতুন বাস্তবতায় আছি। সত্যিকার অর্থে আমরা একজন নতুন প্রতিবেশী। পৃথিবীর বিভিন্ন দেশে সফলভাবে শান্তি রক্ষায় নিয়োজিত সেনাবাহিনী হাস্যকরভাবে নিজ দেশে বেড়ালের বেশে পার্বত্য এলাকায় ঘুরে বেড়াচ্ছে। এ যেন নখ দন্তহীন এক বাঘ। কিন্তু প্রশ্ন হলো, সেনাবাহিনী কি আসলেই দুর্বল, নাকি তাদেরকে দুর্বল করে রাখা হয়েছে?